হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা তো ভীষণ ভালো আছি। মানে খুব একটা তো প্রচণ্ড টেনশানে ছিলাম, তোমাদের বলেছিলাম যে আমি আর মেয়ে প্রচণ্ড একটা প্রেশারের মধ্যে আছি। তো সেই 1 ঘন্টা আগে জানতে পারলাম আমাকে আর মেয়েকে বেরিয়ে পড়তে হবে দেরাদুনের উদ্দেশ্যে। তো তৎকালে টিকিট কাটা তো কাটতে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা 19 তারিখ বেরিয়ে পড়েছিলাম। দুপুর 1টায় ট্রেন ছিল আমাদের, কুম্ভ এক্সপ্রেসে আমরা এসেছি। তো উপাসনাটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু উপাসনাতে আমাদের হলো না। ওটাও সপ্তাহে 1 দিন, যতখানি জানি। তো জাস্ট রেডি হচ্ছি, আমরা বেরিয়ে পড়বো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকেই ট্রেন। প্রচণ্ড টেনশনের মধ্যে কাটিয়েছি। রাতের পর রাত ঘুম নেই। মানে মেয়ের না ঘুম হলে তো আমারও ঘুম হয় না। তো তোমরা ধীরে ধীরে সমস্ত ভিডিও এই এই ঘটনা রিলেটেড এবং এই দেরাদুন রিলেটেড সমস্ত ভিডিও আসতে থাকবে। তোমরা পরপর দেখতে থেকো। তো রওনা দিলাম আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। চলো আমাদের সাথে বেরিয়ে পড়ো দেরাদুনের উদ্দেশ্যে। তো হাওড়া স্টেশন আমরা যাচ্ছি। আসলে আমার জানো তো, মানে সবার মানে আজকাল ছেলেমেয়েরা অনেক কিছু অ্যাচিভ করছে, অনেক কিছু করছে, কিন্তু আমার একটা অন্যরকম যুদ্ধ ছিল। ছোট থেকে মেয়ের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমি ছুটে বেরিয়েছি। এবং প্রত্যেকটা জায়গায় মানে ওর যতটা পরিশ্রম আমার ততটাই পরিশ্রম, এবং ততটাই ওর সাথে আমার লেগে থাকা। তো কখনো ওকে সেভাবে কখনোই ওকে একা ছাড়িনি। এবং সবথেকে বড় কথা যে ওর প্রত্যেকটা ওর জীবনে চলার পথে ওর হাত সবসময় আমি দূরে থেকেও ধরে রেখেছি, আর কাছে যখনই ওর আমাকে প্রয়োজন হয়েছে আমি শরীর দেখে নিয়ে আমি আমার একটা ব্যবসা ছিল, তোমাদের বলেছি। তো বেশ ভালোই ব্যবসা ছিল আমার, 7-8 বছরের পুরনো ব্যবসা। সেটাও আমি ছেড়ে দিয়েছি অবলীলায়। তো আমি ছুটে গেছি ওর কাছে। তো সেটা মা হিসাবে তো করতেই হয়। অনেক সময় শরীর দেয়নি, জানো তো। অনেক সময় তখন মনে হয়েছে যে না, আমি পারবো না হয়তো এতটা যাতায়াত করতে। তো কিন্তু তখন আমার মনে হচ্ছে যে না, ও আমাকে ডেকেছে, ওর আমাকে খুব প্রয়োজন। হ্যাঁ, তো পৌঁছে গেছি সাথে সাথে। তো যার জন্য ওর ছোট ওর পাওয়া বা ওর অ্যাচিভমেন্ট বা ওর যে কোনো কিছুর সাথে মানে আমি ভীষণভাবে মানসিকভাবে জড়িয়ে যাই। ভীষণভাবে আমার একটা অন্যরকম খুশি হয়, যেন মনে হয় সেই জিনিসটা বোধহয় আমি পেয়ে গেছি। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে এটা হয়, কিন্তু মানে আমারটা আমি ঠিক মানে আমি বুঝিয়ে বলতে পারবো না। একটা অন্যরকম একটা অনুভূতি, একটা অন্যরকম এক্সাইটমেন্ট, একটা অন্যরকম যেন ও যে অবস্থার মধ্যে দিয়েও যাচ্ছে, আমিও যেন ঠিক সেই অবস্থার মধ্যে দিয়েই যাই। কারণ ও ছাড়া আমার জীবনে আর অন্য কোনো কিছুর কোনো প্রায়োরিটি নেই। কিছু না, আমার নিজেরও কোনো কিছু নেই। আমি তো আমাকে অনেকে বলেছে যে ব্যবসাটা কেন ছাড়লে, কেন এত ভালো ব্যবসা। আমার যারা কাস্টমার বরাবর, যারা আমার কাছ থেকে কখনো আমার কাছ ছাড়া কারোর কাছ থেকে যারা নেবে না, তারা পর্যন্ত আমাকে বলে দিদিভাই তোমার এত ভালো ব্যবসাটা তুমি অবলীলায় এভাবে ছেড়ে দিলে কেউ ছাড়বে না দিদিভাই। আর আমি দেখ, আমার কাছে মেয়ের আগে কিচ্ছু নয়। আমি ওর জন্য সব কিছু ছেড়ে দিতে পারি। তো মেয়ে আমাকে অনেকবার বলেছিল যে মা ঠিক আছে, আমি সামলে নেব, তুমি এসো না। কিন্তু তখন আমার মনে হয়েছিল যে না, আমি যদি আমার সব কিছু ওকে মানুষ করার পেছনে যদি আমার সব কিছু আমার ডেডিকেশন আমি দিতে না পারি, আমার সব কিছু যদি আমি আমার একাগ্রতা ওর পেছনে না রাখতে পারি, তাহলে আমার মা হওয়া বৃথা। তো শুয়ে পড়েছি রাত সন্ধে বিকেলবেলায়। কারণ দেখছি কি জানো, ট্রেনে সবাই শুয়ে পড়ছে। আর এইবার প্রথমবার 3:30-র সময় আমাদের সেকেন্ড বার্থ আর মিডল বার্থ আর লোয়ার বার্থ ছিল। তো এই প্রথমবার একদম টানা 15 ঘন্টা মিডল বার্থটা মানে ওঠানো ছিল। মেয়ে ওখানে শুয়েছিল আর আমিও নিচে শুয়েছিলাম, আর সব বার্থে দেখছি সবাই শুয়ে আছে। তো যার জন্য আর এই প্রথমবার আমার আর অতটা উঠে বসা হয়নি। তো আমি জানলা দিয়ে দেখছি বাইরের দৃশ্য, আর সবুজ। যখনই আমি মানে হাওড়া শহর, আমার সত্যি কথা আমার 30 বছর হয়ে গেল হাওড়া শহরে, কিন্তু আমার হাওড়া শহর এতটুকু আমি মন বসাতে পারিনি। আমি আমার হাওড়া শহর থেকে বেরিয়ে পড়তে পারলে আমি যেন মানে আমার যেন দুটো ডানা মানে জুড়ে যায় শরীরের সাথে। আর আমার একদম ভাল লাগে না ওখানে পরিবেশ, একদম গাছপালাহীন, একদম একটা ধোঁয়াধুলোর শহর। আর আমি তো আমার মনে তো তোমাদের আগেও বলেছি যে আমার শৈশব আমার কাছ থেকে হারিয়ে যায়নি। আমি আজও আমার শৈশবে বাঁচি।
গাছপালার মধ্যে, সবুজের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। তো আমার আমি মানে কেন জানি না আমার একদম মন খারাপ হয়ে থাকে। আমি যতক্ষণ হাওড়ায় থাকি আমার কখনো মন ভালো থাকে না। তো যখন আমি হাওড়া থেকে বেরিয়ে পড়ি আমার তখনই মানে মন ভীষণ ভীষণ ভালো হয়ে যায়, সে যে কারণেই বেরোই না কেন। আর যখন এইরকম ধরনের কোনো কারণে বেরোই তখন তো আর কোনো কথা নেই। তো তখন একটা অদ্ভুত ধরনের একটা স্যাটিসফ্যাকশান কাজ করে যে না, আমি যে ডিসিশানগুলো নিয়েছি বরাবর জোরের সাথে, মানে এক প্রকার যুদ্ধ করে যে ডিসিশানগুলো নিয়েছি এবং সেইগুলো আমি ভুল ডিসিশান নিইনি। আমি আমার ডিসিশান বা আমার যে সিদ্ধান্ত যেগুলো আমি নিয়েছি তো সেইগুলো সমস্ত সাকসেসফুল হচ্ছে এবং তার জন্য সবসময় আমি আমার মেয়ের কাছে গ্রেটফুল। আমার ঈশ্বরের কাছে তো গ্রেটফুলই, কিন্তু মেয়ের কাছে কেন গ্রেটফুল বলছি, দেখো মা তো সন্তানকে সবসময় আগলে রাখে, তাকে বুদ্ধি দেয় মা বাবারা, কিন্তু সন্তান সেটা নিলে তখন সেটা মানে আমি মা বলছি এই কারণে, কারণ ও আমার সঙ্গে প্রচণ্ডভাবে অ্যাটাচড। মানে ও যদি মানে কারুর কথায় ও মনে করে যে এই কাজটা মানে ও হয়তো করতে ইচ্ছা করছে না, কিন্তু যদি ওকে কেউ সেই জায়গা থেকে সরিয়ে কোনো কাজ করাতে পারে সেটা একমাত্র আমি। ওটা একমাত্র আমি ছাড়া ও কারুর কথা ও অতটা করে না। ও জানে যে মা দুনিয়ার সাথে লড়ে যাবে আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে। তো যার জন্য ও যে এই যে আমার কথাগুলোকে গ্রহণ করে, আমার কথাগুলোকে যে ও নেয় এবং আমাকে যে ও চোখ বুজে বিশ্বাস করে যে মা ওর মতন অত বড় বড় ডিগ্রি ওর মায়ের না থাকলেও, মা সাধারণ গ্র্যাজুয়েট হলেও কিন্তু মা কিন্তু যা ডিসিশান ওর জন্মের আগের থেকে শুরু করে, মানে কনসিভ করা থেকে শুরু করে আজ পর্যন্ত যা ডিসিশান ওর মা নিয়েছে তাতে ওর কখনো কোনো দিন কোনো খারাপ তো হয়ইনি, উল্টে ওর মানে ও উন্নতির পথে এগিয়ে গেছে এবং ও ভীষণভাবে আমার প্রতিও ডেডিকেটেড থেকেছে, ওর কেরিয়ারের প্রতিও ডেডিকেটেড থেকেছে এবং ও এটুকু জানে যে আমার অ্যাচিভমেন্টটা শুধু আমার অ্যাচিভমেন্ট নয়। হরিদ্বার থেকে ট্রেন ছেড়ে দিল, তো এবার দেরাদুন ঢুকবে ট্রেন, তো আমরাও রেডি হয়ে বসে আছি। তো যাই হোক, তো এবার যেটা বলছিলাম, তো মেয়ের এটাই আর কি যে ও যে শোনে আজকালকার দিনে দাঁড়িয়ে, ও যে আমার কথাটা যে ও শোনে, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া, জানো তো। কখনো কোনো দিন ও এটা মনে করে না যে না মা এখনকার দিনে কি জানে, মা কি বোঝে, হ্যাঁ যেটা বুঝি, যেটা আমি বুঝছি সেটাই ঠিক, এটা কিন্তু কখনো ও মনে করে না। তো আর এটাও ও দেখেছে যে মা কীভাবে আমার সাথে সবসময় জুড়ে থাকে, আমার প্রত্যেকটা দিকে মায়ের খেয়াল, মা কখনো নিজের দিকে তাকায়নি। তো এটা বলতে পারো যে আমার জীবনের যা কিছু সঞ্চয়, যা কিছু আমার অ্যাচিভমেন্ট, যা কিছু আমার পাওয়া, এই সবই আমার সম্পত্তি, এই সবই আমার সম্পত্তি। তো যে জন্যে আমরা দেরাদুনে এসেছি, সেই জায়গায় যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। পরের দিন সকালে আমরা হোটেলে পৌঁছানোর পরের দিন সকালে আমরা ওলা অটো বুক করেছিলাম, তো সেখানে আমরা রওনা দিয়েছি সেদিকের উদ্দেশ্যে। চলো তোমরাও আমাদের সঙ্গে চলতে থাকো আর দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা প্রথমে আমরা হোটেলটায় উঠেছিলাম, তো সেই হোটেলটা মানে আমাদের মানে খুব একটা মনের মতো হয়নি, কারণ কি একটু ভেতর দিকে ছিল আর সেখান থেকে ওর যে গন্তব্য সেই জায়গাটা অনেকটা দূর, আর টোটো ভাড়া মানে এক দিন 700-800 টাকা করে বেরিয়ে যাচ্ছে। তো এবার আমরা হোটেল চেঞ্জ করব মনস্থির করে নিয়েছি। তো জাস্ট ওর যেখানে ও যাচ্ছে সেখানে ওর ঢুকে যাওয়ার অপেক্ষা। তো তারপরে আমরা হোটেলটা চেঞ্জ করব। তো আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। দেরাদুন শহর ভীষণ সুন্দর সাজানো শহর। তো আমি তো তোমাদের বললামই, সব হয়তো আমরা দেখে উঠতে পারবো না, কারণ বুঝতে পারছি না এক্ষুনি কী অবস্থার মধ্যে থাকবো, কী অবস্থা, কতটুকু কি আমরা সময় পাবো না পাবো কিছু বুঝতে পারছি না। তো যার জন্য আমরা এখনও পর্যন্ত কিছু ঠিক করিনি, কি দেখবো না দেখবো কিছু ঠিক করিনি। তো যার জন্য তো আগে সবথেকে বড় যেটা কাজ, সেই কাজটা আগে সারবো।
সেরে তারপরে বসে বসে ঠিক করব যে কী করব। হয়তো আমাকে একলাও ঘুরে বেড়াতে হতে পারে, সেটা আমার মুডের উপর ডিপেন্ড করছে। যেহেতু আমার দেখা সবই, তবু আমি বেরোবো কি বেরোবো না সেটা এক্ষুনি জানি না। তো তবুও আসলে মনে হয় যে একটু ঘুরে যাই, দেখা যাক দেখা যাক। এত সুন্দর জায়গা, যদিও এটা মেন সিটির মধ্যে, যার জন্য তোমরা পাহাড় বা সিনিক বিউটি অতটা তোমরা দেখতে পাবে না, কিন্তু আমার মেয়ে যেখানে যাচ্ছে সেখানের ভেতর থেকে এই বিউটিটা পাওয়া যায়, এই বিউটিটা পাওয়া যায়। তো আমরা প্রায় চলেই এসেছি, চলো দেখো আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি ইসরো, দেরাদুন ইসরোর গেটের সামনে। আমার মেয়ের ডকুমেন্টস চেকিং চলছে। ও সুযোগ পেয়েছে এখান থেকে ইন্টার্নশিপ করার জন্য, এবং ফিউচারেও বেশ কিছু সুযোগ এখান থেকে আছে। তো আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড। প্রথমে তো গার্ডরা আমাকে ঢুকতে দিচ্ছিল না এবং ছবি টবিও তুলতে দিচ্ছিল না। তারপর বোধহয় আমার করুণ মুখ দেখে তাদের মায়া হয়েছে, তো ওই জন্য তারা আমাদেরকে আমাকে ছেড়ে দিয়েছেন ওর সাথে। তা বললেন যে আপ রিসেপশন তক যা सकते हैं, आप जाइए बेटी के साथ। তো আমি তো এত খুশি, ওনারাও মিটিমিটি হাসছেন আমাকে দেখে, যে বুঝতে পারছেন যেন আমার এক্সাইটমেন্টটা ওনারা হয়তো বুঝতে পারছেন। তো এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। তো ও প্রথমেই বলেছিল যে মা, আমি আমার এই প্রজেক্টটা করলে আমি ইসরো থেকেই করব, কিন্তু কি যে টেনশন গেছে, কিছুতেই মানে মেল আসে না, কনফার্মেশন মেল আসে না, কিছুতেই আসে না। হ্যাঁ, তো এবারে তারপরে যখন এলো, ভেবেছিলাম এবার ও পরপর দু জায়গায় ছেড়ে দিয়েছে। একটা ছিল নেস্যাক, যেটা ইসরোর সাথে কোলাবোরেশনে ওটা আছে, ওটা ও ছেড়ে দিয়েছিল। আমি আর আরেকটা ছিল এনজিআরআই, ওটাও ওর নেয়নি। তো শুধু ওর লক্ষ্য ছিল ইসরো, এটাই ওর ফার্স্ট প্রেফারেন্স ছিল। কিন্তু ঈশ্বরের দয়ায় ও সেটা পেয়ে গেছে। এবং এর পিছনে একটা ঘটনা আছে, তোমাদেরকে বলবো আস্তে আস্তে, এখন পরপর ভিডিও চলতে থাকবে। আমি তোমাদেরকে বলবো মা শারদা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ আমরা কিভাবে পেলাম, সেটা আসবে আরেকটা ভিডিওতে। মেয়ে এগিয়ে চলেছে ওর মানে ওর অফিসের দিকে, যেখানে ওর কাজ চলবে, ওর প্রজেক্ট ওয়ার্ক চলবে। তো আমাকে আর ওখানে ঢুকতে দেয়নি। তো আমি এবার ফিরছি। তো ভীষণ ভীষণ একটা আনন্দ, একটা শান্তি, একটা স্যাটিসফ্যাকশান যে আমরা দুজন হাত ধরে থেকে ছুঁয়ে দিলাম আরও একটা স্বপ্নের মাইলস্টোন। বাস্তব রূপ পেল আমার মেয়ের আরও একটা ভীষণ রকমের স্বপ্ন। মা মেয়ের এই চলার পথে তোমরা সব সময় আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো। আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।